শুভ দুপুর প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন শিল্প উদ্যোক্তা ও সঙ্গীত শিল্পী টিটো খান। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। তো আসুন কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আমরা খুব তরুণ একজন শিল্প উদ্যোক্তাকে পেয়েছি এবং আরো অনেক পরিচিতি আপনার আমরা সেটা জানি। তারপরে যেহেতু আমি আমার পরিচিতিতে আরেকটা জিনিস রেখেছি, সঙ্গীত শিল্পী, বোঝাই যাচ্ছে সঙ্গীতকে নিয়ে কথা হবে। তবে এর বাইরে আমি বলতে চাই আসলে দর্শকদের উদ্দেশ্যে, আপনি সবচেয়ে এমপিসিসি ইয়াংগেস্ট ডিরেক্টর, আপনি একজন সিআইপি। তো এই যে এতগুলো পরিচয়, একটা বছর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, নতুন বছর আসছে, কেমন কাটলো, কেমন অনুভূতি? ধন্যবাদ আপনাকে। ভালোই কেটেছে, মানে আমার না শুধু হোল বাংলাদেশেরই ভালো কেটেছে। কিছুটা পলিটিক্যাল কিছু আনরেস্ট অবস্থা ছিল, তো এগুলি আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি। খুব বেশি দিন হয় নাই আসলে আমাদের স্বাধীনতা পেয়েছি, মানে অন্যান্য দেশের তুলনা করলে 40 বছর খুব বেশি সময় না। তো আমরা আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছি। তো গত বছর ভালো গিয়েছে, সবারই ভালো গিয়েছে। আশা করি আগামী বছর আরো বাংলাদেশের জন্য, সাধারণ জনগণের জন্য, গান বাজনার জন্য, সবার জন্য আরো ভালো যাবে এই প্রত্যাশাই করি এবং অনাবিল আনন্দ নিয়ে আসবে এই প্রত্যাশা আমরা অনুষ্ঠান শুরু করছি। এবং একটু গানেই চলে যেতে যাচ্ছি যে এত ব্যস্ততার মাঝেও সঙ্গীতকে নিজের মধ্যে ধারণ এবং যেখানেই যাচ্ছেন বাংলাদেশের গানকে তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা। কবে থেকে এই কাজটা করলো যে না একটু গানটাকে ধরে রাখবো, গানের সাথে থাকবো? আসলে গানটা হচ্ছে মনের ব্যাপার। গানটা হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষা বোধহয় দিলাম, তখন একটা দেওয়ার পরে আমি একটা গিটার কিনে ফেললাম, যে 3 মাসের একটা গ্যাপ থাকে না, তখন একটা গিটার কিনে একটু গিটার শিখি। তো শেখার পরে একটু বাজাতাম টুকটাক। তো ফ্রেন্ডরা বলতো তোমার গলা তো মোটামুটি ভালো, একটু ট্রাই করো। তো তখন থেকে আসলে আমি ওভাবে কারো কাছে গান শিখিনি, আসলে গিটারটাও শিখিনি। গিটার নিজে নিজেই বড় ভাই টড় ভাই এদের সবার কাছ থেকে দেখে শিখেছি। তো এভাবে আসলে চর্চা। আর ওই ব্যবসা তো আসলে 24 ঘন্টা মানুষ করে না, একটু না একটু সময় বের করেই নেয় এর মধ্যে। তো একটু চেষ্টা করি আর কি এর মধ্যে একটু গান। চেষ্টার ফলটা আমরা একটু দেখতে চাচ্ছি, শুনতে চাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, আমি একটু দুই একটা লাইন একটু ট্রাই করি, দেখি, জানি না কেমন হবে। আমি নিজের মৌলিক গান একটু পরে গাই। আমি একটা ব্যান্ডের একটা গান দিয়ে শুরু করি। আমার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিঃসন্দেহে তারা খুব পছন্দ করে এখন এই গানগুলো। এটা ওয়ারফেজের একটা গান। ওয়ারফেজ আমার খুব ফেভারিট একটা ব্যান্ড। মনে পড়ে সেই দিনের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও? বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না। আচ্ছা, এই যে গান শুনলাম এবং এর সাথে নিশ্চয়ই আমরা একটু অ্যালবামের কথা একটু জানতে চাচ্ছি। গানগুলো কি কতগুলো অ্যালবামে বন্দি করা হলো? আসলে আমার সোলো অ্যালবাম এখনো বের হয়নি, সময় করে উঠতে পারি না। তো সোলো অ্যালবামের কাজ হয়তো আরো পরে করব। তো মিক্সড অ্যালবাম দুটো বের হয়েছে এর আগে আমার, ওটার মধ্যে কিছু গান ছিল। আর একটা আপকামিং একটা প্রজেক্ট আছে আমাদের, ওটা ওই উনি এয়ারটেল ইয়াংস্টার নাহিদাল আমিন ওর ফিচারিং এ বের হচ্ছে। ইয়াংস্টার তো এয়ারটেল ইয়াংস্টার ছিলেন, এটা আমরা যখন হয়েছিলেন এটা তো আমরা জানি। জি, একবার হয়েছিলাম ইয়াংস্টার, এসএমএস এর মাধ্যমে সবাই বাংলাদেশ থেকে এসএমএস গান হয়তো ভালো লেগেছে, সবার এসএমএস করেছে। কিন্তু ওই আরেকটা প্রজেক্ট চলছে মিক্সড অ্যালবামের, এখনো শেষ হয় নাই। তো আশা করি এই নতুন বছরের
শুরুর দিকে এটা এসে শ্রোতারা যাবে কেমন মার্কেটে। আগের অ্যালবামগুলোর প্রতি কেমন সাড়া পেয়েছিলেন শ্রোতাদের কাছ থেকে? বেশ ভালো সাড়া, কিন্তু প্রবলেমটা হচ্ছে পাইরেসিটা একটা বিগ Pirates প্রবলেম। আমাদের, এটা একটা বিগ প্রবলেম। আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটু কাজ করা উচিত, এটা দেখা উচিত। শিল্পীরা এত কষ্ট করে গান হ্যাঁ, গায়, মিউজিক একটা ইন্ডাস্ট্রিতে গান, এটা একটা বলা যায় একটা অভিশাপের মতোই আর কি। একটা গান গাওয়ার পেছনে যে আসলে কত শ্রম দিতে হয় একজন শিল্পীকে, কিন্তু ওটা যখন আপনি ইন্টারনেট একদম সবাই পেয়ে যাচ্ছে ফ্রি, পাইরেটেড হয়ে একেবারে, তো এটা খুবই এই কষ্টের যে ব্যাপার। শিল্পীদের যে স্বার্থ সংরক্ষিত হওয়ার একটা বিষয়, জি। এই বিষয়টাতে আসলে কতদূর কাজ এগোচ্ছে আপনার কি মনে হয়? উম, এটা নিয়ে আসলে আমি একটু হতাশ, কারণ আমার মনে হয় যে এটা নিয়ে আরো মানে সরকারের আরো দৃষ্টি দেওয়া উচিত, শিল্পীদেরও আরো এটার ব্যাপারে আরো সোচ্চার হওয়া উচিত। সোচ্চার হওয়া উচিত। সোচ্চার না হলে এই পাইরেসিটাকে রুখতেই হবে। যদি আপনি মিউজিক ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে চান, এটাকে রুখতেই হবে রুখতেই হবে। এট এনি কস্ট। আচ্ছা, বিজয়ের মাস তো শেষ হয়ে যাচ্ছে। জি। আপনি তো বিজয়ের কথা দিয়ে শুরু করেছিলেন। আপনাদের মতো এরকম ইয়াংগেস্ট বিজনেসম্যান যারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউশনস, যাদের অনেক কিছু প্রত্যাশা তাদের কাছ থেকে আমাদের, তো এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনাদের ভাবনাগুলো যদি একটু ছোট করে বলেন। আসলে আমরা যারা ইয়াং, আমাদের স্বপ্ন তো অনেক। আমরা চাই দেশটাকে আসলে দেখেন সিঙ্গাপুরের মতো দেখতে, মালয়েশিয়ার মতো দেখতে, থাইল্যান্ডের মতো দেখতে, আমেরিকার মতো দেখতে। আমরা চাই আমাদের দেশটা এরকম হয়ে যাক, মানে ওরকম রাস্তাঘাট আমরা চাই। ইনশাল্লাহ এটা হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার একটা স্বপ্ন। অ্যান্ড আপনার যদি একটা ড্রিম থাকে, আপনার যদি একটা স্বপ্ন থাকে, অবশ্যই আপনি যদি ওটার ব্যাপারে আপনি সৎ থাকেন, অবশ্যই ওটা হবে। তবে আরো চেষ্টা করতে হবে। মানুষ একটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, স্বপ্নের পথও কিন্তু থাকে, কিন্তু সেই পথটা কিন্তু অনেকটাই কণ্টকীর্ণ। মানে উচ্চাঘাত প্রতিঘাত পার হয়ে তরুণদের কিন্তু যেতে হয়। সেই মানসিকতা, সেই মানসিকতাটাকে নিজের মধ্যে ধারণ করার ক্ষেত্রগুলোতে আসলে কতটুকু কাজ করছে তরুণরা? আমি খুবই আশাবাদী। এখনকার তরুণরা তো আসলে খুবই, দেখেন আপনি, খুবই এনার্জেটিক, খুবই ডাইনামিক। এরা অল্পতে অনেক কিছু ধরতে পারে। আমি এদের ব্যাপারে আপনি যদি মানে আমেরিকাতে, লন্ডনে দেখেন, বাংলাদেশি ছেলেরা খুবই ভালো করছে, বাংলাদেশে অনেক ভালো করছে। আর এখন শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যেগুলি বলছেন আপনি, এখন ম্যাক্সিমাম সিইও গুলি দেখেন, তারা কিন্তু ইয়াং এবং দে আর ডাইনামিক। আমি তাদের ব্যাপারে খুবই আশাবাদী এবং আমি জানি সেটাই, আশাবাদী হওয়াটাই আমরা। এবং এরা পারবে, এটা আমার আপনি বিশ্বাস। যেহেতু সিআইপি, সেই ক্ষেত্রগুলোতে যারা নতুন, একদম তরুণ, যারা আরো ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? বলার আছে যে সৎ থাকতে হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, আপনার ডেডিকেশন থাকতে হবে। আচ্ছা, একদম ডেডিকেশন, যে আমি এটা করব, ওই মানে ওরকম না যে একটু করলাম একটু অ্যামেচারের মতো, ব্যাপারটা ওরকম না। ডেডিকেশনটা থাকতে হবে, আমি এটা করব। আর আপনি শুধু আপনার জন্য করছেন না, আপনি যখন করছেন ওখানে আপনার কিছু এমপ্লয়ি আছে, আপনি এর মানে আপনি দেশের জন্য করছেন, আপনি দেশের অর্থনীতির জন্য করছেন। আপনি দেখেন বাংলাদেশে, আপনি গার্মেন্টস সেক্টরটাই দেখেন, কয়টা গার্মেন্টস দিয়ে বাংলাদেশ শুরু হলো। আজকে গার্মেন্টস কলাপস করলে বাংলাদেশ ইকোনমি কলাপস করবে। এবং কত এমপ্লয়ি এটার মধ্যে আপনি দেখেন এটার সাথে জড়িত, এবং এই অর্থনীতিতে কত বড় একটা অবদান এই গার্মেন্টস সেক্টরে। তো এভাবেই ছোট ছোট একটা দুইটা দিয়ে শুরু হয়েছে, এখন দেখেন হাজার হাজার, এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। তো আমি না আসলে এই সব মিলে আমি আশাবাদী, একটু হয়তো সময় লাগবে। আর সাকসেসের পথটা কখনোই এত স্মুথ না। আসলে আমরাও আশাবাদী যে কালকে নতুন সূর্যটা যেন এই আশার আলোটাকে আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। এবং আমি একটু আবার সঙ্গীতে ফিরে যেতে চাচ্ছি। একটা সময় ছিল, বাংলাদেশকে কিন্তু বলাই হয় গানের দেশ, ধানের দেশ, প্রাণের দেশ বাংলাদেশ। একটা সময় ছিল স্বর্ণযুগ বলা হতো, সেই 70, 60, 80 দশকটাও মূলত। তো সেই সময়কার গানগুলো কিন্তু এখনো তরুণদের উজ্জীবিত করে। এখনো কিন্তু তরুণ কেন, বৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোর সবাইকে কিন্তু মোহিত করে। তো সেই গানগুলোর ক্ষেত্রগুলোতে আপনাদের সেরকম গান গাওয়া বা সেরকম গানগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে কতটুকু আপনারা করছেন, এবং সেই গানগুলোকে গাওয়া, আসলে সেই ক্ষেত্রগুলোতে কাজ কতটুকু হচ্ছে? আসলে আপনি যেটা বললেন 70-80 দশকের যে গানগুলো, ওগুলো এভারগ্রিন সং, ওগুলি আসলে এখনো শুনতে কিন্তু ভালো লাগে আমাদের। তো আমি বেসিক্যালি দু একটা সং ওরকম কভার করেছি, আর আমি নিজেও প্র্যাকটিস করি। এখন কিন্তু দেখেন নতুন যারা শিল্পী, তারা কিন্তু ওই পুরোনো গানগুলি গাচ্ছে, কিন্তু তারা গাচ্ছে, হয়তো একটু প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে, মিউজিকটা একটু চেঞ্জ করেছে, শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু এই গানকে নিয়ে অনুষ্ঠান হয় এবং সেই গানগুলো কিন্তু গাওয়া হয়। হ্যাঁ, একটু হয়তো মিউজিকটা চেঞ্জ, কিন্তু শুনতে কিন্তু ভালোই লাগে। তো ওগুলি তো আমাদের আসলে সম্পদ আসলে। সম্পদ। জি। তাই এই মুহূর্তে কি একটু সেই আগের দিনের কোনো গান একটু শুনে ফেলি? আচ্ছা, আমি শ্রদ্ধেয় জাফর ইকবাল সাহেব
সাহেবের একটা গান গাই। আমাদের হিরো ছিল, জি, জি। আমাদের উনি গায়ক, চিরতরুণ। চিরতরুণ, এবং হুম। উনি আমার খুব ফেভারিট একজন। ওনার একটা গান আমার খুব ফেভারিট, আমি একটু ট্রাই করি, চেষ্টা করি একটু ম্যাশ আপ করে গাই, আরেকটার সাথে মিলিয়ে গাই। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না, মন যদি নাহি দাও মন তবে নিও না, শেষ করো না। এতটুকু জীবন তবু কেন আজও ভালোবাসো না, চলে যাব যখন খুঁজে খুঁজে আর কভু পাবে না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। চমৎকার। খুব অবাক হচ্ছি এই ভেবে যে আসলে ওই যে ওই কথাটা যে রাধে সে চুলো বাঁধে, মানে এত কাজ এত কিছু তার মধ্যে শখ ভালোবাসাটা আসলে ডেডিকেশনটা যে কত বড় একটা কিছু আপনি গান শুনে সেটা বোঝা যাচ্ছে যে থাকলে ভালোবাসা থাকলে আসলে চালিয়ে দেওয়া যায় যে কোনো জিনিস। উইল পাওয়ারটা থাকতে হবে, ইচ্ছা শক্তিটা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, স্বপ্নে থাকতে হবে এবং সেই স্বপ্ন সফল করার জন্য কাজ করে যেতে হবে। এবার একটু আরেকটু প্রসঙ্গে আসতে চাচ্ছি যে এই যে গান, আমাদের দেশের গানগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং আমাদের দেশের গানগুলো কিন্তু সবসময় বলা হয় বাংলাদেশের গান যখন শিল্পীরা বাইরে যান তারা কিন্তু এই অনুরোধটাই পান যে আপনাদের দেশের কোনো গানগুলোকে গান এই যে আমাদের দেশের গানগুলোকে পেট্রোনাইজ করার ক্ষেত্রে এবং তুলে ধরার ক্ষেত্রে আপনাদের মতো তরুণদের কিন্তু অনেক বড় দায়বদ্ধতা রয়েছে। সেই ক্ষেত্রে দেশের গান নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে? দেশের গান আমরা আসলে আপকামিং একটা প্রজেক্ট আমাদের আছে, আমরা যারা আমরা যাদের সাথে আর কি মিক্সড অ্যালবাম গুলো করি, যারা আমাদের গানগুলো ফিচারিং করে, ওদের সাথে আমাদের একটা আসলে ওটা কাজ খুবই সামান্য, এর জন্য বলিনি যে আমরা আসলে এভারগ্রিন কিছু দেশের গান মানে সবসময় আমরা শুনি, তো আমরা বলেছি ওগুলি যদি আমরা একটু কভার করতে পারি, একটু নতুন মিউজিক দিয়ে আমরা যদি এটাকে করতে পারি, আমার মনে একটা ভালো সাড়া পাওয়া যাবে। তো কাজটা খুব বেশি এগোয়নি, তো আমরা চেষ্টা করছি, তো আশা করি যে এই বছরের শেষের দিকে ওটা পাবো, একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। আর সঙ্গীতকে আমরা জানি যে সব কলার মধ্যে শ্রেষ্ঠতম কলা বলা হয় এবং সঙ্গীতকে পেশা হিসেবে এখন কিন্তু অনেকেই নিচ্ছে আমাদের দেশে। আগে যেটা কিন্তু আসলে সে ছিল না, সে চিন্তাটাও কিন্তু অনেকে করতেন না যে পেশা হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রটিতে আসলে কতটুকু জোরালো ভূমিকা রাখছে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ? আসলে পেশা হিসাবে যেটা বললেন, আসলে এটা কেউ যদি পেশা হিসাবে নেয় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। এটা সারা ওয়ার্ল্ডে না, এটা বাংলাদেশে আপনি কারণ দেখেন আমেরিকাতে যখন একজন বা লন্ডনে একজন নামকরা শিল্পী, ওরা কিন্তু তাদের প্রাইভেট জেটও আছে, দ্যাট মিনস হিউজ আর্নিং, তাদের হিউজ ইনকাম। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন এই যে পাইরেসি এত, আপনি দেখেন এদের ইনকামটা কিন্তু খুব যে ভালো, খুব হ্যান্ডসাম সেরকম কিন্তু না। এবং আমি দেখেছি অনেক বড় বড় শিল্পীদের, আমি দেখেছি ব্যাংকের লোনের জন্য খুব ট্রাই করছে আপনার। তো এগুলি পাইরেসির কারণে এরা কিন্তু খুব ভালো একটা যে অবস্থায় আছে তা কিন্তু না। আমার মনে হয় সরকারের দেখা উচিত এবং যারা শিল্পী আছেন যারা, তাদের মনে হয় আরো সোচ্চার হওয়া উচিত, পাইরেসিটা বন্ধ করা। আইন তো সব ক্ষেত্রেই থাকে বাংলাদেশে, কিন্তু সব ক্ষেত্রে আইন আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রটা সবসময় বিতর্কিত। এই বিষয়টা আসলে সবাইকে ভাবতে হবে। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বিতর্কিত, ওটা ঠিক আছে, কিন্তু তারপরে আমি বলবো আপনার দাবিটা আপনাকে আদায় করে নিতে হবে। আপনাকে কেউ আপনাকে এনে হাতের মোয়ার মতো দিয়ে দিবে না। আপনি যত সোচ্চার হবেন, একবার না শুনলে দুইবার, দুইবার না শুনলে তিনবার, আপনাকে আপনার সংগ্রাম চালিয়ে যেতে হবে যে পর্যন্ত দাবি আদায় না হয়। একদম শেষের দিকে আরেকটা ছোট্ট করে একটা প্রশ্ন, সেটা হচ্ছে
সবসময় আমার যে অতিথি আসে স্বপ্নের কথাটা জিজ্ঞেস করি, আপনাকেও করবো। একদম বছরের শেষ, নতুন বছরে একটা স্বপ্ন আছে এবং গানকে নিয়ে একটা স্বপ্ন আছে। সেই বিষয়টা বাংলাদেশকে নিয়ে স্বপ্নের কথা তো শুনেছি, গানকে নিয়ে এবং নিজেকে নিয়ে। গানকে নিয়ে স্বপ্ন হলো, নিজের স্বপ্ন পরে বলি। গান নিয়ে স্বপ্ন হলো আমাকে নিয়ে। আমি বিজনেসে অনেক ইনভলভ, হয়তো আমি একটু শখের বশে একটু গান করি, আমাকে নিয়ে ওভাবে না, কিন্তু আমি চাই যে বাংলাদেশি সিঙ্গাররা গ্র্যামি অ্যাওয়ার্ড পাক, এমি অ্যাওয়ার্ড পাক, এটা আমি চাই। অবশ্যই সেই প্রতিভাটাও আছে তাদের, অবশ্যই খুব ভালো প্রতিভা আছে এবং আপনার আমি চাই যে সারা ওয়ার্ল্ড বাংলাদেশের গান শুনুক। ইংলিশের বাইরেও কিন্তু অনেক আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এই গানগুলি কিন্তু সারা ওয়ার্ল্ডে চলে। তো আমি চাই বাংলা এরকম একটা হোক, বাংলাদেশি সং একদম হোল ওয়ার্ল্ড শুনুক, এটা হলো আমার স্বপ্ন। আর নিজের দেশকে নিয়ে স্বপ্ন আসলে আমার আকাশচুম্বী একেবারে। আমার স্বপ্নটা খুব বেশি এবং তরুণদের উপর আমার এত বেশি আমার বিশ্বাস, আমার বর্তমান তরুণ এরা এত বেশি ডাইনামিক, এত বেশি অ্যাক্টিভ, আমার মনে হয় এরা বাংলাদেশকে একটা সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারবে। আমি সেই প্রত্যাশায় রইল নতুন বছরের কাছে যে আপনার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে এবং আপনার জীবনে সফলতা বয়ে আনবে নতুন বছর। এবং গান শুনতে শুনতে আমরা বাড়ি যাবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21শে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। আবার দেখা হবে সেই প্রত্যাশা এবং আগামী দিনগুলো হোক আরো সুন্দর, বছরটি হোক অনাবিল আনন্দের, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। চলে যাচ্ছি গানে। জি, আমি আমার একটা মৌলিক গান দিয়ে শেষ করি, আমার নিজের গান একটা গাই। এটা একটা মিক্সড অ্যালবামে ছিল। এক মুহূর্তে সূর্য তোমার সন্ন্যাসী, দুই মুহূর্তে আকাশ বলে ভালো যে বাসি, তিন মুহূর্তে জানালা তোমায় একটু দেখি, চার মুহূর্তে মনে মনে তোমায় ভালোবেসে ফেলেছি। লা 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 লা। পাঁচ মুহূর্তে পাঁচটি পাখি দূরে উড়ে যায়, ছয় মুহূর্তে ছয়টি তারে